আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, পাকিস্তানের এক যুবক দুষ্টামির ছলে জীবিত অবস্থায় কবর আযাব দেখতে চেয়েছিল এবং তারপরে তাকে এর জন্য এমন চরম মূল্য দিতে হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক। এটি পাকিস্তানের মুলতানের একটি সত্য ঘটনা যা আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, এই ভিডিওগুলো তৈরি করতে আমরা অনেক মেহনত করি, তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সময়টা ছিল সন্ধ্যাবেলা। দুজন যুবক মিলে কবরস্থানে একটি কবর খুঁড়ছিল। যুবকদের একজনের নাম ছিল এহসান আর অপরজনের নাম ছিল জাইন। তারা মূলত যে কবরটি খোদাই করছিল সেটি তাদের এক বন্ধুর কবর, যার নাম ছিল রাশেদ। এহসান ছিল রাশেদের চাচাতো ভাই আর জাইন মূলত এই দুজনের বন্ধু, অর্থাৎ এহসানের বন্ধু। আর যার কবর খোঁড়া হচ্ছে সেই রাশেদও মূলত তাদের বন্ধু। রাশেদ, যাকে আজ দাফন করা হবে, একদিন পরে তার বিয়ে হওয়ার কথা ছিল। পারিবারিক শত্রুতার জের ধরে রাশেদকে হত্যা করা হয়েছিল। যে ঘরে আনন্দ উৎসবের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল সেখানে শোকের বন্যা বয়ে গেল। রাশেদের বাবা মার অবস্থা জীবন্ত লাশের মতো হয়ে গিয়েছিল। নতুন জীবন শুরু করার প্রস্তুতি বাদ দিয়ে তারা রাশেদের দাফন কাফনের প্রস্তুতি নিতে লাগলো। সেই ঘরের অবস্থা এমন হয়েছে যেন মনে হচ্ছে সেই ঘরের উপর দিয়ে কিয়ামত বয়ে গেছে। তো যাই হোক, আজকের যেই মূলত ঘটনা সেটা আপনাদের সামনে বর্ণনা করি। গোরস্থানে দুই বন্ধু যখন তাদের বন্ধু রাশেদের কবর খনন করছিল, তখন কবর খননকারী যে বয়স্ক চাচা ছিল তিনি বললেন, কবর খনন করা শেষ হয়েছে, বাবারা আপনারা এখানে অপেক্ষায় থাকেন, লাশ আসা মাত্রই আমাকে জানাবেন, আমি অবশ্যই দ্রুত কবরস্থানে ফিরে আসব। দীর্ঘ 4 ঘন্টা কবর খুঁড়তে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম নিচ্ছি। জাইন এবং এহসান সেই কবর খননকারী চাচাকে বলল, অবশ্যই চাচা, আপনি বিশ্রাম করুন, আমরা কবরটির পাশে অপেক্ষা করছি, লাশ আসা মাত্রই আপনাকে খবর দিব। এরই মধ্যে জাইনের হাতে ছিল এহসানের মোবাইল ফোন। গোরস্থানের শুনশান নীরবতায় এহসান খুবই ভয় পাচ্ছিল। এরই মধ্যে সে কয়েকবার বাড়িতে ফোন দিয়ে জানতে চাইল লাশ আসতে আর কতক্ষণ সময় লাগবে। ও পাশ থেকে জানানো হয়েছে দ্রুতই কাফন পরানো হচ্ছে, জানাজা শেষ হওয়া মাত্রই গোরস্থানে সরাসরি লাশ নিয়ে আসা হবে। কথা শেষ করে তার নিজের ফোনটা জাইনের হাতে দিয়ে এহসান কবরে একটু পাশে গিয়ে দাঁড়ালো। বলে রাখি, জাইন ছেলেটা ছিল খুবই দুষ্ট প্রকৃতির, মানে ডান পিটে। সে একেবারে গর্তের পাশে দাঁড়িয়ে উপর থেকে নিচের দিকে তাকিয়ে কিছু দেখছিল মনোযোগ দিয়ে। এরই মধ্যে হঠাৎ করে এহসান দূর থেকে বলল, কি ব্যাপার, কি দেখছিস কবরে, তোর কি একটু ভয় করছে না? জাইন কবরের দিকে তাকিয়ে নিস্তব্ধ কোনো এক চিন্তায় মগ্ন ছিল। এহসান যখন হঠাৎ করে তাকে ডাক দিল তখন সে চমকে উঠল। সাথে সাথে সে বলতে লাগলো, দোস্ত, রাতের বেলা নাকি কবরস্থানে অনেক ভয় লাগে। এই মৃত মানুষের অনেক সাহস, তা না হলে এখানে তারা থাকতে পারে কি করে? দেখ, তোর মতো জীবিত মানুষ এখানে ভয়ে মরে যাবে। আমার মনে হয় আমার কাছে আমার কোনো ভয় লাগছে না। আচ্ছা, ফেরেশতারা না জানি কিভাবে এই মৃত ব্যক্তিকে সাল জবাব করে। জাইন আনমনে এসব অগোছালো কথা বলছিল, হঠাৎ তখন তার হাতে থাকা এহসানের মোবাইল বেজে উঠল। মোবাইল ভাইব্রেশন মোডে ছিল, তাই মোবাইল কেঁপে ওঠা মাত্রই জাইনের হাত থেকে মোবাইলটা কবরের ভিতর চলে যায়। এহসান খুবই রাগান্বিত চোখে তাকিয়ে বলল, দিলে তো মোবাইলটা ফেলে, এখন এই কবরস্থানের ভিতর কেউ ঢুকতে পারবে না, আর আমার মোবাইল ফোনও উদ্ধার করতে পারবো না। জাইন স্বভাবগত দিক থেকে খুবই নম্র ভদ্র প্রকৃতির ছিল, কিন্তু একটু ডান পিটে ছিল। তো যাই হোক, সে বলল, দেখো বন্ধু, মোবাইলটা ভাইব্রেশন মোডে ছিল, হঠাৎ করে কেঁপে উঠতে হাত থেকে পড়ে গেল। ঠিক আছে, তুই আমার হাত ধর, আমি কবরের নিচে নেমে মোবাইলটা তুলে দিচ্ছি। আর এসব ভয় পাওয়ার কিছুই নেই, আমাদের সবাইকে একদিন মাটির ভিতর ঢুকতে হবে। একথা বলে জাইন রাশেদের কিছুটা সহযোগিতা নিয়ে একদম কবরের নিচে প্রবেশ করল এবং এহসানের মোবাইল হাত দিয়ে কুড়িয়ে আবার উপরে উঠে আসলো। মোবাইলে কিছুটা মাটি লেগেছিল, সে যতটা সম্ভব হাত দিয়ে তা পরিষ্কার করে আবার এহসানের হাতে ফিরিয়ে দিল। এহসান যথেষ্ট অবাক হয়ে বলল, জাইন, তোর সাহসের প্রশংসা করতে হয়। বন্ধু, এই রাতের বেলা নতুন কবরের ভিতর নেমে পড়লি একটা মোবাইল ফোনের জন্য। একথা শুনে জাইন বলল, বন্ধু, তুমি চাইলে আমি কবরের ভিতর গিয়ে ঘুমাতেও পারি। এহসান বলল, হা হা, তা তো অবশ্যই পারবি, তুই অনেক সাহসী। আবারও এহসান বলল, আরে এত সাহস দেখাস না,
জাইন তখন তাকে বলল, আচ্ছা, ওই যে দূরে কাঠের ফলকগুলো দেখা যাচ্ছে, তুই কি একা একা উঠাতে পারবি? এহসান বলল, হ্যাঁ পারব, কিন্তু কেন জাইন? তখন তাকে বলল, আমি কিছু সময়ের জন্য রাশেদের কবর ভিতর ঢুকব এবং কবর ভিতর শুয়ে আমি দেখতে চাই কেমন লাগে। আমি দেখতে চাই কবরের ভিতরে আসলে কি হয়। তুই কাঠের ফলকগুলো কবরের উপরে বিছিয়ে দিবি। আমি ঠিক কবরের ভিতরে অনুভব করতে চাই যে একজন মৃত মানুষের কেমন লাগে। আমি জানতে চাই মাটি চাপা দেওয়ার পর অন্ধকার কবরের অনুভূতি কেমন হয়। তার এই কথা শুনে ভয়ে আতঙ্কিত হয়ে যায় সে। জাইনকে বকাবকি করতে থাকে। সে বলতে থাকে, বন্ধু, তুমি এখানেও দুষ্টমির চিন্তা মাথায় আনছো? তোমার কি একটু ভয় লাগছে না? যদি এরই মধ্যে লাশ নিয়ে চলে আসে আর আমরা ধরা পড়ে যাই, তাহলে সবাই কিভাবে দেখবে? মানুষ বলবে নিজের বন্ধুর কবর নিয়েও এখন দুষ্টমি করছে। আমি তোমাকে এই ব্যাপারে কোনো সহযোগিতা করব না। জাইন তাকে বোঝানোর চেষ্টা করল এবং বলল, এসব কোনো ব্যাপারই না। যাই হোক, এহসান দেখল জাইন তার কোনো কথাই শুনতে চাইছে না। সে বলতে লাগল, ঠিক আছে, আমি রাজি, তবে এরপর থেকে তুমি আর কোনো দুষ্টামি করতে পারবে না। জাইন বলল, হ্যাঁ, এটাই আমার শেষ দুষ্টমি। তুমি আজকের পর আমি আর কখনো তোমার সাথে এরকম দুষ্টমি করব না। তো জাইনের এত বোঝানোর ফলে এহসান রাজি হয়ে গেল এবং জাইন একেবারে নির্ভয় রাশিদের কবরে প্রবেশ করল। সে কবর ভিতর নেমে সেখানে বসে পড়ল। এরপর এহসান উপর থেকে কাঠের ফলক দিয়ে চাপা দিতে লাগল। 3টি ফলক কবরের উপর রাখার পর যখন এহসান 4র্থ ফলক আনতে গেল, তখন সে জাইনকে বলতে লাগল, আমি তোমার কবরে মাটি চাপাও দিয়ে দেই। জাইন বলল, আরে হ্যাঁ দাও, তোমাকে আমি অনুমতি দিলাম। এরপর এহসান হাসতে হাসতে বলল, আরে দূর, মাটি চাপা দিতে যাব কেন? ঠিক আছে, তোমার বেশি ভয় লাগলে বলো, আমি কাঠের ফলকগুলো সরিয়ে তোমাকে তুলে আনবো নিচ থেকে। জাইন বলল, আরে না না, তুমি কিছুটা দূরে গিয়ে অপেক্ষা করো, আমি এখানে কিছুক্ষণ সময় শুয়ে থাকতে চাই। এদিকে এহসান ভয়ে আটকে তার অবস্থা খারাপ হয়ে গেল। সে ভয় পাচ্ছিল, যদি লোকজন এখানে লাশেদের লাশ নিয়ে এসে পড়ে আর আমাদের এই অবস্থায় দেখে, তাহলে কি হবে? সবাই ভাবে যে বন্ধুর মৃত্যুর পর এরা একরকম তামাশা জুড়ে দিয়েছে। দুই বন্ধু, এদের কি কোনো লাশ শরম নেই? এমনটা মাথায় আসা মাত্রই দ্রুত এহসান কবরের সামনে গেল এবং কাঠের ফলকগুলোকে টেনে সরানোর চেষ্টা করল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই কাঠের ফলকগুলো যতটা সহজে কবরের উপর প্লেস করেছে, এখন আর সেগুলো সরানো যাচ্ছে না। প্রায় 5 থেকে 6 মিনিট কাঠের ফলকগুলো সরাতে না পেরে এহসান প্রচন্ড রকম আতঙ্কিত হয়ে পড়ল। সে জাইনের মোবাইলে মেসেজ পাঠাল, ফোন করল, কিন্তু কোনোভাবেই ফোন ঢুকছে না। মেসেজ পাঠাল, আমি পাথরের ফলকগুলো উঠাতে পারছি না, তোর কি অবস্থা? কিন্তু মেসেজেরও উত্তর আসছে না আর ফোনও ঢুকছে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর এহসান দ্রুত কবর খননকারী চাচার ঘরের দিকে দৌড় দিল। সে চাচাকে তাড়াতাড়ি করে তার সঙ্গে আসতে বলল। যখন তারা কবরের কাছে আসলো, তখনকার চাচা জিজ্ঞেস করল, লাশ তো এখনো আসেনি, তুমি আমাকে ডেকেছো কেন? এহসান তখন তাকে সবকিছু খুলে বলল। এ কথা শুনে কবর খননকারী চাচার বেহুশ হওয়ার দশা। প্রথমে কিছুটা রাগ হয়েছিল তার উপর, তারপর বলল, এখন আমরা কি করব? আপনি এমন কাজ কেন করলেন? আপনার বন্ধুর এমন আবদার কেন মেটাতে গেলেন? এখন দেখুন, আপনার সাথে আমিও পুলিশি ঝামেলায় পড়ব। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা দুজন মিলে শত চেষ্টা করেও এই কাঠের ফলকগুলো একটু উঠাতে পারল না। এহসান ভয়ে কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে সে তার বড় ভাইকে ফোন করল এবং তাকে সবকিছু খুলে বলল। এহসানের বড় ভাই কবরস্থানে পৌঁছাল। সে পুরো ঘটনা ভালো মতো শুনে পর্যবেক্ষণ করতে লাগল। কবর খননকারী চাচা যা কিছু জানতেন, তিনি এহসানের বড় ভাইকে সবকিছু বিস্তারিত খুলে বলেন। কবর খননকারী চাচার মাথায়ও অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল, কিন্তু আপাতত তিনি রাশেদের জন্য নতুন আরেকটি কবর খনন করতে লাগলেন। এহসানের বড় ভাই জাইনের পরিবারের লোকজনকে ডাকল, পুরো ঘটনা বিস্তারিত জানাল। তারা শোনামাত্রই হতবিম্বল হয়ে গেল। আবার তাদের পরিবারের একাংশ এহসানকে সন্দেহ করতে লাগল যে সে কোনো না কোনোভাবে তার বন্ধুকে হিংসে বা ইয়েসের বশবর্তী হয়ে হত্যার পরিকল্পনা করতে গিয়ে এমন ঘটনা করেছে। দীর্ঘ 5 ঘন্টার মধ্যে কবরস্থানের লোকজন এসে ভরে গেল। এদের কেউ কাঠের গুঁড়িগুলো সরাতে পারছিল না। এরপর ফায়ার সার্ভিসের লোক এসে কাঠের গুঁড়িগুলো উঠালো। এদিকে রাশেদের কাফন দাফনও হলো এবং রাশেদের দাফন কাফনের পরে কাঠের গুঁড়িগুলো যখন উঠানো হলো,
দেখা গেল একটি কাঠের গুঁড়ির ওজন প্রায় 1.5 থেকে 2 মণ এবং তার ভিতরে জাইনের মৃত লাশ। আল্লাহু আকবার। এই ঘটনার পর সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। পুলিশ এসে এহসানকে গ্রেপ্তার করল। একই দিনে 3 বন্ধুর পরিণতি, একজনের কবর খনন করতে এসে 2 বন্ধুর পাগলামির বশবর্তী হয়ে একজন মৃত্যুবরণ করলেন, আরেকজন কারাগারে গেল। যদিও জাইনের পরিবারের লোকজন অধিকাংশই স্বীকার করছেন যে এহসান কখনোই তাদের ছেলেকে হত্যা করতে যাবে না। আর এই অন্ধকার রাতে এত বাড়ি বাড়ি ওজনের কাঠের গুঁড়িগুলি বা কিভাবে এহসান একাই নিয়ে আসবে, কেননা সে কবর খননকারী চাচাও তো এই কাজ করতে যাবে না। এখানে অনেকগুলো রহস্য রয়ে গেল, যেগুলো তদন্ত করে কোনো কুলকিনারা খুঁজে পেল না পুলিশ। ওলামায়ে কেরাম বলেছেন এটা আল্লাহ তাআলার কুদরতের মধ্যে হস্তক্ষেপের শাস্তি। 1 মাস পর এহসান কারাগার থেকে জামিনে মুক্তি পেল। এহসান কবরের পাশে সর্বদা কান্নার শব্দ শুনত। জাইনের শেষ কথাগুলো এটি, আমার শেষ দুষ্টমি হবে বন্ধু, এরপর আমি আর কোনো দুষ্টামি করব না। তুমি একদিন আমার এইসব দুষ্টামির কথা মনে করবে। সে এহসানকে আরো বলছিল, তুমি আমার কবরের উপর মাটি ঢেলে দাও, তোমাকে আমি অনুমতি দিলাম, আমি অনেক সাহসী। তার শেষ কথাগুলো মনে করে এহসান চিৎকার করে কাঁদল। কিভাবে হাসি তামাশা করতে করতে তাদের 3 জন বন্ধুর জীবন বিশৃঙ্খল হয়ে পড়ল। 2 জন মৃত্যুর মুখে পতিত হল, আর একজনের জীবন মামলা মোকদ্দমা জর্জরিত হয়ে গেল। জীবনের সকল ক্ষেত্রে যে মশকরা চলে না তা খুব ভালোভাবে অনুমান করতে লাগলো। এহসান বুঝতে পারল না যে তার বন্ধু জাইন আসলে কেমন মানুষ, জীবিত অবস্থায় কবরের ভিতর প্রবেশ করার জন্য এতটা উঠে পড়ে লেগেছিল। তার কি একটু ভয় করল না? ওলামায়ে কেরামগণ বলেন, মূলত দুনিয়া এবং আখিরাতের একটি অন্যতম পর্দার নাম হলো কবর। যদি কেউ কবরকে বেপর্দা করতে চায় তাহলে তার পরিণতি কখনো ভালো হবে না। কবর নিয়ে তামাশা ঠিক নয়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। আমিন।